বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি গুণগত রসায়ন থেকে সিলেট বোর্ড 2023 সালে আসা কোশ্চেন দুটো সলভ করাবো। দেখো এখানে কি বলছে, এখানে দুটো পাত্র বলছে এই পাত্রের অ্যানায়নটির শনাক্তকরণ পরীক্ষা লেখো। এই পাত্রের অ্যানায়নটির শনাক্তকরণ পরীক্ষা লেখো এবং ঘ নম্বরে সচরাচর যে কোশ্চেনটাই দেয় ওইটাই দিচ্ছে যে হচ্ছে আসলে কোনো পদক্ষেপ পড়বে কিনা, তাই না? তাহলে চলো আমরা এক নম্বরটা করে গ নম্বরটা করে ফেলি। এই পাত্রের অ্যানায়নটির শনাক্তকরণ প্রক্রিয়া। এই পাত্রে দেখো তো কি আছে আমাদের, এই পাত্রে কিন্তু আছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বলো তো অ্যানায়ন কোনটা ক্যাটায়ন কোনটা? আমাদের কিন্তু অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, প্রথমটা হচ্ছে ক্যাটায়ন, তাই না? তাহলে আমরা ক্লোরাইড আয়ন শনাক্তকরণ প্রক্রিয়া লিখবো। কি লিখবো? ক্লোরাইড আয়ন শনাক্তকরণ প্রক্রিয়া। তাহলে তুমি আগে লিখবা যে এই পাত্রের অ্যানায়নটি হলো, এই পাত্রের অ্যানায়নটি কি? ক্লোরাইড। তাহলে এইটা আমরা এখন শনাক্তকরণ প্রক্রিয়া লিখবো। তো শনাক্তকরণ প্রক্রিয়া লিখতে গেলে তোমাকে কিন্তু অনেকগুলো ধাপ দিতে হয়, তাই না? কি কি ধাপ দিতে হয়? 4টা ধাপ। প্রথমে আমরা দিব হচ্ছে পরীক্ষণ। 4টা ধাপ দিবা। পরীক্ষণে কি দিবা? পরীক্ষণে লিখবা তুমি এটা কি দিয়ে শনাক্তকরণ করতে চাচ্ছ এটা লিখবা। আগে লিখবা আমরা কিন্তু ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করি সোডিয়াম কি, আমরা শনাক্তকরণ কিন্তু সিলভার নাইট্রেট দিয়ে করি। কি দিয়ে করি? সিলভার নাইট্রেট দিয়ে করি। তাহলে তুমি আগে লিখবা যে একটি টেস্ট টিউবে 1 থেকে 2 ml মূল দ্রবণ নিয়ে তাতে 2 থেকে 3 ফোঁটা কি দিবা বলো তো, যেটা দিয়ে তুমি শনাক্তকরণ করতে চাচ্ছ? সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করি। পরীক্ষণ হচ্ছে এতটুকুই। তারপর তুমি কি দিবা যে আসলে কি দেখতে পাচ্ছ? তাহলে যেটা দেখতে পাচ্ছ এটা হলো পর্যবেক্ষণ। তারপরে তুমি যেটা ধাপ দিবা সেটা হলো পর্যবেক্ষণ। তো পর্যবেক্ষণে কি পাবা? দেখবা সাদা আদক্ষেপ পড়বে। কি পড়বে? সাদা আদক্ষেপ পড়বে। এই সাদা আদক্ষেপটা দেখবা অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় হবে। কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে হবে দ্রবণীয়। এটা হলো পর্যবেক্ষণ। এই মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখন তারপরে তুমি যেটা লিখবা বিক্রিয়া। কি লিখবা? বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা একটু লিখবা। বিক্রিয়া লিখবো কি? যেমন ক্লোরাইড আয়ন কি দিয়ে শনাক্তকরণ করতে চাচ্ছ তুমি? সেটা হচ্ছে সিলভার নাইট্রেট। তাহলে এটা মাইনাস, আমরা জানি এটা প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাসের সাথে মাইনাসটা দাও, হবে AgCl। এই যে AgCl এটা হলো সাদা আদক্ষেপ পড়বে। আর পরে আছে নাইট্রেট, তাহলে তুমি নাইট্রেট দিয়ে দিলা। এখন এই সাদা আদক্ষেপটা আবার নাও। সাদা আদক্ষেপটা কি দিবা? নাইট্রিক অ্যাসিড দিবা। নাইট্রিক অ্যাসিড দিলে অদ্রবণীয়, এভাবে লিখবা অদ্রবণীয়। শেষ। এখন আবার এই সিলভার ক্লোরাইডটাই দিবা, মানে যে সাদা আদক্ষেপটা পড়ছে এটা আবার নিয়ে এবার তুমি দিবা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে তাহলে তুমি কি পাবা? একটা জটিল যৌগ পাবা, মানে বিক্রিয়া করবে আর কি। যৌগটা কি? ডাইএমিন সিলভার নাইট্রেট ক্লোরাইড। এখানে ক্লোরাইড যেহেতু আছে ক্লোরাইড হবে। এই এতটুকুই। তাহলে এটা হলো, তাহলে দ্রবণীয় হয়ে গেছে। তাহলে এইটা এতটুকু হচ্ছে বিক্রিয়া। এখন তুমি শেষে কি দিবা? সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্ত আর কি? সিদ্ধান্ত হচ্ছে একটাই, সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন উপস্থিত। ক্লিয়ার? ওকে, এতটুকু মুখস্থ করে ফেলবা। শেষ। এখন চলো আমরা হচ্ছে ঘ নম্বরটা সলভ করে ফেলি। ঘ নম্বরটা কি বলছে দেখো, বলছে এ ও বি পাত্র মিক্স করলে কোনো অদক্ষেপ পড়বে কিনা। এখন তুমি অদক্ষেপ পড়বে কিনা এটা তুমি কিভাবে হিসাব করো? আমরা হিসাব করি হচ্ছে সবসময় KIP বের করি। যার অদক্ষেপ পড়বে কিনা ওইটার আমরা KIP বের করি, ওই যৌগটার KIP বের করি। যদি KIPটা KSP থেকে বড় হয় তাহলে আমরা বুঝবো যে অদক্ষেপ পড়বে। তাহলে কার KIP বের করবো? দেখবা KSP কার দেওয়া আছে। দেখো আমাদের কিন্তু KSP দেওয়া আছে AgCl, অর্থাৎ সিলভার ক্লোরাইডের কিন্তু কি দেওয়া আছে বলতো? KSP দেওয়া আছে। তাহলে আমরা সিলভার ক্লোরাইডের KIP বের করব। KIP বের করে দেখবো যে আসলে বড় কিনা KSP থেকে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তুমি
বিক্রিয়াটাও দেখাইতে পারো, তাহলে বিক্রিয়াটা আগে দেখাই চলো। এ ও বি পাত্র মিক্সড করলে, এ পাত্র ও বি পাত্র মিশ্রিত করলে বিক্রিয়াটি কি হবে? মিশ্রিত করলে বিক্রিয়াটি নিম্নরূপ। তো বিক্রিয়াটা কি? এ পাত্রে আছে সোডিয়াম ক্লোরাইড, বি পাত্রে আছে হলো সিলভার নাইট্রেট। তাহলে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এমন না? তাহলে প্লাসের সাথে মাইনাসটা দাও, তাহলে হবে AgCl, হবে AgCl। এটা অদক্ষেপ পড়বে কিনা এটা দেখাইতে বলছে। আর হবে সোডিয়াম নাইট্রেট, পরে যেটা আছে এটা থাকবে। এই যে এইটার আমরা কেআইপি বের করবো এইটার। তাহলে কেআইপি কিভাবে বের করে? এটা কিভাবে ভাঙে? AgCl এটা ভাঙবা কিভাবে ভাঙে বলো তো? এটা দেখবা Ag হচ্ছে, আমরা আগে Ag লিখবা, প্রথমটা প্লাস দিবা, তারপর ক্লোরাইড লিখবা, মাইনাস দিবা, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তারপর দেখবা কার কত যোজনী। এর যোজনী হলো 1, তাই এখানে 1 আছে। এর যোজনী হলো 2, তাই এখানে এর যোজনী হলো 1, এটাও 1 আছে। ঠিক আছে? অর্থাৎ এখানে যদি 2 থাকতো, ধরো এখানে থাকলো ক্যালসিয়াম, তাহলে এখানে 2 প্লাস দিতাম। ঠিক আছে? এখানে দিতাম 2 প্লাস, কারণ ক্যালসিয়ামের যোজনী 2। আমি আরও আগে যে ব্যান্ডগুলো করিয়েছি ওখানে তোমরা দেখতে পাইছো আসলে কীভাবে করে। তাহলে কেআইপি কীভাবে বের করে বলো তো? সরাসরি কেআইপি এটা থেকে বের করবা কীভাবে? এই যে Ag প্লাস ইন্টু Cl মাইনাস, এই দুইটার ঘনমাত্রা, এটা তো ঘনমাত্রার সাইন, তাহলে এই দুইটার ঘনমাত্রা বের করে এখানে বসাই দিতে হবে। তাহলে আমরা ঘনমাত্রা বের করব, আর ঘনমাত্রা বের করি আমরা কোন সূত্র দিয়ে বলো তো? V1S1 = V2S2, এই সূত্র দিয়ে করব। এখান থেকে সবসময় আমরা S2 বের করব। S2 হলো V1S1 ভাগ হচ্ছে V2। তো V1S1 মানে তুমি পাত্র অনুযায়ী করবা। ধরো যে পাত্রে, ধরো Ag বের করতে চাচ্ছ, তাহলে Ag এর ঘনমাত্রা বের করার জন্য V1S1 যে পাত্রে এ আছে, Agটা যে পাত্রে আছে ওই পাত্রের V1S1, আর V2 হচ্ছে দুইটা পাত্রের মোট আয়তন। আচ্ছা, একটা করে করি, আমাদের Ag বের করতে হবে। তাহলে Ag এর ঘনমাত্রা আমরা বের করতে চাই। চলো দেখো এটা কোন সূত্র দিয়ে করবো বলতো? এটা কোন সূত্র করবো হলো V1 Ag এর ঘনমাত্রার জন্য V1S1 = V2S2। Ag এর ঘনমাত্রা মানে S2 বের করবো সবসময়। তাহলে S2 বের করবো কিভাবে? V1S1 ভাগ, এটা ভাগ হয়ে যাবে V2। তাহলে দেখো V1 কত, S1 কত, V2 কত? V1 এই Ag এর জন্য, তো Ag দেখো কোন পাত্রে আছে? Ag কিন্তু আমাদের এই পাত্রে আছে। তাহলে এই পাত্রে Ag এর জন্য দেখো আমাদের V1 কত, এটা হলো V1, এটা হলো S1। এই যে ml দেওয়া আছে, এটা হলো V1, এটা S1। 15 আর 0.02, তাহলে হচ্ছে 15 ml 0.02 মোলার। আর V2 কি? দুইটা পাত্রের মোট আয়তন, তাহলে 15 আর হলো 25। তাহলে 15 আর 25, 15 আর হলো 25, তাহলে কত হলো বলো তো? 5/0 থেকে 1 40 ml। এই এখন তুমি এটা মান বসাই দাও। V1 হলো 15, S1 হচ্ছে 0.02, তারপর হচ্ছে V2 হচ্ছে 40। এখন তুমি Ag এর ঘনমাত্রাটা পেয়ে যাচ্ছ হলো 7 কত পাচ্ছ বলো তো? 7.5 10 ইনভার্স 3, 7.5 × 10 ইনভার্স 3 এত মোলার দিবা, কারণ এটা ঘনমাত্রা। এখন আবার কিসের ঘনমাত্রা রাখবো বলো তো? ক্লোরাইড। তাহলে ক্লোরাইডের ঘনমাত্রার জন্য দেখো ক্লোরাইড কোন পাত্রে আছে? ক্লোরাইড? এই যে আমাদের ক্লোরাইড কিন্তু এই পাত্রে আছে। তাহলে এই পাত্রে এটা হবে এখন V1, এটা হবে S1, আর এটা V2 তো তোমরা জানো, V2 হলো দুই পাত্রের মোট আয়তনের যোগফল। তাহলে V1 হচ্ছে 25 আর V1 S1 হচ্ছে 0.03। তাহলে V1 হচ্ছে এবার 25, S1 হচ্ছে 0.03, আর V2 তো সেম, এখানেও যা 40 এখানেও 40। তাহলে সূত্র আবার কি? V1S1 = V2S2। এবার S2 আবারও বের করবে S2, তবে S2টা কার জন্য? ক্লোরাইডের জন্য। V1S1 ভাগ হচ্ছে V2। V1 কত? 25, S1 কত? 0.03, V2 কত? 40। তাহলে আমাদের এখান থেকে কি আসতেছে বলতো? এখান থেকে আমাদের যদি তুমি এটা ক্যালকুলেটরে বসাও, তখন তুমি পাবা 0.01875 এত মোলার। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের দুইটাই ঘনমাত্রা, এই দুইটারই মান এখানে নিয়ে এসে বসাই দাও। আর যিনি বলে দিই কেআইপি বের করার নিয়ম হচ্ছে এই যে এটা ইন্টু এইটা, তাই না? ইন্টু এইটা, তবে এর সামনে 1 আছে, তাই এখানে কিন্তু পাওয়ার আকারে 1 চলে গেছে। এর সামনে 1 আছে, মানে যত মোল তত পাওয়ার হয়ে যাবে। এখানে যদি 2 থাকতো 2 হয়ে যেত। আমি 1 দিলাম, যদিও 1 দেওয়ার দরকার নেই, বুঝাইলাম আর কি। যদি কখনো এখানে 2 থাকে, এখানে 3 থাকে, সমতা বিধান করার পর, এখানে তো এক যোজনী, তাই সমতা বিধান করার এখানে আমার প্রয়োজন হয়নি। তাহলে আমরা এখানে Ag এর ঘনমাত্রাটা বসাই দিই। 7.5 ইন্টু কত? 10 ইনভার্স 3, ওকে 1 দেওয়ার দরকার নাই, ইন্টু ক্লোরাইড হলো 0.01875
এই দুটো তুমি যদি গুণ করো তখন তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে এখান থেকে তুমি পাচ্ছ 1.41 10 ইনভার্স 4 1.41 10 ইনভার্স 4 এত এইটা কিন্তু আমাদের কেআইপি থেকে কেএসপি থেকে বড়। এই দেখো কেএসপি কত, কেএসপি হলো 1.8 10 ইনভার্স 10 দেখো, আর এখানে দেখো 10 ইনভার্স 4, তো 10 ইনভার্স 4 তো হচ্ছে বড়, আর 10 ইনভার্স 10 মানে অনেক ছোট, তাহলে আমরা বলবো এটা হচ্ছে আমাদের বড় কেএসপি থেকে। তো কেএসপি বড়, তাহলে অদক্ষেপটা পড়বে, অদক্ষেপ পড়বে। ক্লিয়ার? ওকে, চলো আমরা হচ্ছে সিলেট বোর্ড আরেকটা কোশ্চেন আসছে, ওই কোশ্চেনটা আমরা এখন সলভ করি। দেখো সিলেট বোর্ডে আরেকটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা একটু পড়ো। এখানে কি বলছে যে এখানে আমি ঘনমাটা লিখিনি, ঘনমাটা থিওরি, ওটা একটু পড়ে নিও তোমরা। বলছে উদ্দীপকের বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানেই করা যাবে তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এই তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করছে কি ইলেকট্রনটা, দেখো 3 নম্বর থেকে 1 নম্বরে আসছে। তো 3 নম্বর থেকে 1-এ আসলে আমরা জানি নিম্ন কক্ষপথ লাগবে, উচ্চ কক্ষপথ লাগবে। নিম্ন কক্ষপথ 3 থেকে যেহেতু 1-এ আসছে, নিম্ন হলো 1, উচ্চ হলো 3। ওকে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্র কি? 1/λ, সূত্রটা মনে রাখবা। সূত্রটা কি বলতো? 1/λ সমান RH 1/n1 তার উপরে স্কোয়ার মাইনাস 1 মাইনাস n2 তার উপরে স্কোয়ার। এই সূত্রটা বসাই দিবা। এটা মান বসাও 1.09678 10 টু দি পাওয়ার 7 1/n1 এর মান কত বলতো? n1 এর মান কিন্তু নিম্ন কক্ষপথ, নিম্ন কক্ষপথ কিন্তু আমাদের হচ্ছে 1, নিম্ন কক্ষপথ কিন্তু আমাদের কত বলতো? 1.09678। এটা দেওয়ার পর এটা মুখস্থ রাখবো, এটা মিটার ইনভার্স 1-এ, এটা মিটারেরটা বসাবো আর কি, আর এই সেটটা মিটারে বসাবো 1.09678 10 টু দি পাওয়ার 7, এটা হবে মিটার ইনভার্স 1। ঠিক আছে, এই n1 এর মান কত? 1, তাহলে 1-এর উপরে স্কোয়ার মাইনাস এটা 3-এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে যদি তুমি মান বের করো তখন তুমি ক্যালকুলেটরে বসানোর সাথে সাথে তুমি পাবা 9749.155.556 এটা পাবা। তাহলে তোমার তো ল্যামডা নিচ্ছে, ল্যামডা তো আবার উল্টা দিতে হবে না, তোমার তো ল্যামডা দরকার, 1/λ দরকার না। তো উল্টাই দেওয়া মানে কি 1/এটা করা, 1/, আনসার এটা এখানে বসাই দিবা। তাহলে তুমি পাচ্ছ ল্যামডার মানটা 1.026 ইন্টু 10 ইনভার্স 7 মিটার। তাহলে তুমি এটা ন্যানোমিটারে নিয়ে যেতে পারো, নাও নিয়ে যেতে পারো, এখানে আনসার দিতে পারো। আর আমরা জানি 1 ন্যানোমিটার সমান 10 ইনভার্স 9 মিটার। যেহেতু আমরা মিটার থেকে ন্যানোমিটারে যাচ্ছি, তাহলে দেখো ন্যানোমিটার থেকে যদি মিটারে যেতাম সরাসরি এটা দিয়ে গুণ করতাম, কিন্তু আমরা তো মিটার থেকে ন্যানোমিটারে যাচ্ছি, তাহলে আমরা গুণেই করব, তবে ইনভার্সটা ছাড়া। তাহলে 1.026 ইন্টু 10 ইনভার্স 7 গুণেই করব, তবে ইনভার্সটা দিব না। এই আমাদের এটা চলে গেল ন্যানোমিটারে। তাহলে তুমি এটা ন্যানোমিটার ক্যালকুলেটর দিলেই পাবা 162 না 102 পাবা, 102 ন্যানোমিটার। না নিলেও হবে, সমস্যা নেই। তোমাকে তো আর এখানে তো বের করতে পারো না যে আসলে কালার বের করতে পারেন, যে বর্ণনাটির বর্ণ কীরকম কালার। এই আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো। নেক্সট কোন চ্যাপ্টারের উপরে ভিডিও চাও এটা একটু আমাকে বলিও, আমি করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।